1947 সালে গত লেকচারে বা গত ক্লাসে আমরা মূলত যেটা করেছিলাম, দুই দেশ ভাগ করেছিল। 1947 সালে দেশ ভাগ করেছিলাম। দেশ ভাগের ঘটনাটা ছিল এরকম যে 14ই আগস্ট স্বাধীন হয় পাকিস্তান এবং 15ই আগস্ট স্বাধীন হয় ভারত। এই দুই দেশকে জুলাই মাসে করা এক আইন অনুযায়ী, 1947 সালের জুলাই মাসে করা এক আইন অনুযায়ী ব্রিটিশ সরকার তারা এই দুই দেশ থাকিয়ে দেয়। এরপরে নতুন আরেকটা ইতিহাস শুরু হয়, যে ইতিহাসটা মূলত সূত্রপাত হয় ভাষার দাবিতে একটা আন্দোলনের মাধ্যমে। এবং ভাষার দাবিতে যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনের সূত্রপাতও হয় এই 1947 সাল থেকে। তো সেই ইতিহাসটা আজকে আমরা পড়ব। চলেন শুরু করা যায়। দেখেন, ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন, তো এই ভাষা আন্দোলন সম্পর্কে পড়তে গেলে প্রথমেই যেটা জানতে হবে বা প্রথমেই যে বিষয়টা আমরা জানবো সেটা হলো 1947 সালের 14ই আগস্ট স্বাধীন হয় দেশ। এখন দেশ স্বাধীন হওয়ার পরে শুরুতেই একটা ঝামেলা শুরু হয়। কি ঝামেলা শুরু হয়? যে রাষ্ট্রভাষার বিষয়ে কথাবার্তা বলে। এবং জুলাই মাসে, জুন মাসে, 2 মাসে 2টা সভায় আলাদা আলাদা 2 জায়গায় 2 জন, একজন অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং আরেকজন রাজনীতিবিদ, এনারা 2 জন বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। যদি দেশ কখনো স্বাধীন হয় তাহলে আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু। এবং ওই কথার পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীন হওয়ার একেবারে অব্যাহত পরেই 14ই আগস্টের ঠিক পরের মাসে 2রা সেপ্টেম্বর এই দিন গঠন করা হয় তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস ছিল ভাষা বিষয়ক প্রথম প্রতিষ্ঠান, রাষ্ট্রভাষা বিষয়ক প্রথম প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম, এটার প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। তমুদ্দুন মজলিস ভাষা বিষয়ক প্রথম প্রতিষ্ঠান এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। এরপরে যদি আরেকটা তথ্য আমরা বলি, সেই তথ্যটা হলো তমুদ্দুন মজলিস তারা এই 2রা সেপ্টেম্বর গঠন হওয়ার পরে অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে, তিনি কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ছিলেন। তো এরপরে এই তমুদ্দুন মজলিস গঠনের পরে তারা মূলত বসে থাকে রাষ্ট্রভাষার দাবিতে। যেহেতু এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রভাষা বিষয় নিয়ে কাজ করার জন্য, তো তারা মাত্র 13 দিনের মাথায় 15ই সেপ্টেম্বর এসে একটা পুস্তিকা প্রকাশ করে। 15ই সেপ্টেম্বর তারা একটা পুস্তিকা প্রকাশ করে, যে পুস্তিকার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পুস্তিকা প্রকাশ পরীক্ষায় তারিখ এসেছিল যে তমুদ্দুন মজলিস পুস্তিকা প্রকাশ করে কবে? রাষ্ট্রভাষা বিষয়ে। এবং সেই পুস্তিকার নাম ছিল কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই ছিল পুস্তিকার নাম। এবং এই পুস্তিকার লেখক ছিলেন কে? এইটা ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসতে পারে পুস্তিকা প্রকাশিত হয় কবে, দ্বিতীয় প্রশ্ন হয় পুস্তিকা প্রকাশ করে কোন সংগঠন, তৃতীয় আসতে পারে এই পুস্তিকার লেখক ছিলেন কতজন। এই পুস্তিকার লেখক ছিলেন মোট 3 জন। লেখক ছিলেন 3 জন এবং এই 3 জনের মধ্যে 1 নম্বর ছিলেন
অধ্যাপক আবুল কাশেম নিজে। অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম ছিলেন 1 নম্বরে। 2 নম্বর রাইটার ছিলেন, পুস্তিকার 2 নম্বর রাইটার ছিলেন কাজী মোতাহার হোসেন। এবং 3 নম্বর রাইটার ছিলেন আবুল মনসুর আয়না ফুড কনফারেন্সের লেখা, এবং তিনি ওই সময় যুক্তফ্রন্টের মন্ত্রিসভার কি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। 1954 যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা হয়, সেই মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওকে, গেল 15ই সেপ্টেম্বরের এই পুস্তিকা পড়ে লোকজনের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি হয়, এবং সেই সচেতনতার প্রেক্ষাপটে এসে লোকজন পরবর্তী মাসে, এটা ছিল সেপ্টেম্বর মাসের ঘটনা, 15ই সেপ্টেম্বরে এই পুস্তিকা প্রকাশিত হয়, যার লেখক ছিলেন 3 জন। তো এইটার প্রেক্ষাপটে তারা 1 অক্টোবর বা 1 অক্টোবর 1947 এই সময় তারা রাষ্ট্রভাষার দাবিতে একটা পরিষদ গঠন করে, যেটার নাম দেয় তারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটার নাম দেয় তারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কাজ কি ছিল ভাইয়া? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কাজ ছিল রাষ্ট্রভাষার বিষয়ে আন্দোলন করা, বা রাষ্ট্রভাষার বিষয়ে লোকজনকে মতকে পৌঁছানো। এবং এই প্রথম কমিটির আহ্বায়ক কে ছিলেন, এটা পরীক্ষার প্রশ্ন আসে। আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। নুরুল হক ভূঁইয়া, তার নেতৃত্বে এই রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়, বা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তো এই পরিষদ গঠন করার পরে তারা রাষ্ট্রভাষা নিয়ে কাজ করতে থাকে, এবং এই সময়ে মোটামুটি এই বছরের শেষ দিকে এই পর্যন্ত স্থিমিত হয়ে যায়। এরপরে, কারণ তখন ভারত পাকিস্তানে একটা যুদ্ধ চলে, এরপরে পরবর্তীতে আবার রাষ্ট্রভাষার বিষয়টা উঠে আসে 1948 সাল। এই সময় 1947-এর ঘটনা প্রবাহ সম্পর্কে এইটুকু জানতেই চলবে। এরপরে আসেন রাষ্ট্রভাষা বিষয়ে দ্বিতীয়বার আবার কথাবার্তা শুরু হয়। দ্বিতীয়বার রাষ্ট্রভাষা বিষয়ে কথাবার্তা শুরু হয় 1948 সালে। 48 সালের ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, 48 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, 23 ফেব্রুয়ারি, 23 থেকে 26 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের যে সভা, সেই সভার 23 তারিখ প্রথম দিন, 23 ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি কে তোলেন? অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি তোলেন কি? দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত, যার বাড়ি ছিল কুমিল্লায়। উনি এমএলএ ছিলেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা পাকিস্তান গণপরিষদের একজন সদস্য ছিলেন। উনি ধীরেন্দ্রনাথ দত্ত, উনি বাংলা ভাষা করার, বা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার একটা দাবি তোলেন, যেই দাবিটা পাকিস্তান গণপরিষদে অগ্রাহ্য করা হয়, অগ্রাহ্য অর্থাৎ বাতিল করে দেওয়া হয়। এইটার পরিপ্রেক্ষিতে ভাইয়া 2রা মার্চ 1948 ওই যে রাষ্ট্রভাষার জন্য সংগ্রাম কমিটি গঠন করা হয়, এই রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি আবারও ভেঙে দ্বিতীয়বার নতুন করে বানানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রভাষার বিষয়ে যাতে তারা আন্দোলন চালাতে পারে, এই জন্য 2রা মার্চ 1948 গঠন করা হয় দ্বিতীয়বার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
ওই একই নামে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে এটা দ্বিতীয়বার গঠন করা হয়। এবং দ্বিতীয়বার যখন গঠন করা হয়, এই কমিটির আহ্বায়ক ছিলেন শামসুল হক। শামসুল হক ছিলেন এই কমিটির আহ্বায়ক। এরপরে ভাইয়া এই কমিটি যখন দ্বিতীয়বার গঠন করা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে এবং আহ্বায়ক করা হলো শামসুল হককে, এই কমিটিতে বসে থাকেনি, তারা ভাষার জন্য একটা স্টেপ নেয় এবং তারা 11ই মার্চ ঢাকা শহরে তারা একটা অবরোধ ডাকে। 11ই মার্চ 1948 তারা ঢাকা শহরে একটা অবরোধ ডাকে, অবরোধ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এবং এইখানে বঙ্গবন্ধু প্রথম মানে বঙ্গবন্ধু সহ আরো 35 জন এই সময় জেল খাটেন। বঙ্গবন্ধু সহ আরো 69 জন জেলে বন্দী হন। উল্লেখ্য এইটাই ছিল বঙ্গবন্ধুর প্রথম জেল, রাজনৈতিক কারণে প্রথম জেল, রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুর প্রথম জেল ছিল এটা। গেল। এখন এই যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো বা আরো 69 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো 11ই মার্চের অবরোধ থেকে, এইটার বিপক্ষে আন্দোলন করে পাকিস্তানের আপামর জনসাধারণ এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে বিশেষ করে ছাত্ররা বেশি আন্দোলন করে এবং ছাত্রদের সাথে পাকিস্তান গভর্নমেন্টের সাথে 15ই মার্চ একটা চুক্তি হয়, যেটা ছিল 11 দফা চুক্তি 1948। এই দিন তাদের সাথে একটা চুক্তি হয় যেটা ছিল ওই 11ই মার্চের তারিখ মিলিয়ে 11 দফা চুক্তি ছাত্রদের সাথে এবং পূর্ব পাকিস্তান সরকারের সাথে একটা চুক্তি হয়। তখনও পূর্ব পাকিস্তান নাম হয়নি, নাম ছিল পূর্ব বাংলা। এই অঞ্চলের নাম পূর্ব পাকিস্তান হয় বহুদিন পরে, সেটা আজকে আমরা দেখবো, একটু পরে চলে আসবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছিলাম, কি একা একা কথা বলতে বলতেছি না আমার সাথে কোনো লোকজন আছে? একটু গ্যালারির মধ্যে জানতে দেখি। স্যার আছে, স্যার আছে। আপনারা যারা আছেন কই? ক্যামেরা নেই, কি নেই, লোকজনের কথাবার্তা নেই। আমি তো অবাক হয়ে গেছি হঠাৎ করে। মানে আপনারা দেখছেন না যে কি হয় যেন? স্যার ভাবছিলাম মিউট করা, এই জন্য বুঝতে পারলাম। ভৌতিক কোনো এলাকায় যদি কেউ যায়, তা হঠাৎ করে সে হাঁটতেছে, হঠাৎ করে সে ফিল করলো কি ব্যাপার, আমার পিছনে কেউ আছে, ঘুরে দেখলো কেউ নেই। এখন তো আমার সেরকম একটা ভৌতিক জিনিস মনে হলো যে আমি একাই কথাবার্তা বলতেছি না, লোকজন আছে। কারা আছেন একটু ক্যামেরা চালু করেন প্রত্যেকে। অন্ধকারে তো আর আপনি বসা না, কিছু তো আছে। আর কারা আছেন দেখি? দুইজনকে দেখতেছি এখন মাত্র। আপনার না হয় লোডশেডিং, আর বাকিরা দুইজনকে দেখতেছি। আপনার নাম চেঞ্জ করা আছে না? ইকবাল ভাই। আচ্ছা, তানিয়া আপু ক্যামেরা অন করছেন। আর বাকিরা কই? মরিয়ম সুলতানা আপু একজন, উনি ক্যামেরা চালু করছেন। পলাশ কুমার ভাইয়া চালু করছেন। আর বাকিরা আমরা সবাইকেই দেখতে চাই। আর যারা খুব কিপটা তারা কিন্তু কিছু হইতে পারবে না জীবনে, বুঝছেন? কিছু বন্ধুত্ব কিনতে হবে। এমনি বাঁচানোর জন্য কিপটামি করে লাভ নেই, রিক্সা ভাড়া দেওয়া লাগবে। এদিকে থাকলে ঢাকায় বসে কোচিং করলে আপনাকে অন্তত 50-100 টাকা রিক্সা ভাড়া দেওয়া লাগবে প্রতিদিন, বুঝতে পারছেন? আর বাকিরা কই? ইকবাল ভাই কই চলে গেলেন? আর কি আছে? আচ্ছা, মেয়ে শাইনু পারভা, কানিস ফাতেমা, জুই, এরপরে হলো আইরিন জাহান, নাদিয়া, সাবরিন লিয়া, জান্নাতুল মাওয়া, চৈতি রহমতি, রিয়াজ হোসেন, সাদিয়া জামান, ফাইজা আবিদা, জুয়েল হোসেন। আর বাকিরা কই ভাইয়া? আপনারা আসেন কিনা তাও তো বলেন। এই 3-4 জনই কি আছে আমার সাথে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে এই হচ্ছিল তো ওই যে
অটো কাটিয়ে যায় স্যার, আমি কেউ ঠিক পাইনি। আচ্ছা, দেখতেছি যে আপনাকে দেখা যাচ্ছে জি স্যার। কল্পিত। এই আমরা যা করতেছি এখন ভাষা বিষয়ে করতেছি না, ভাষা আন্দোলন বিষয়ক একটা নাটক আছে না, জি স্যার, নাটক কবর। এইখানে একটা কল্পিত চরিত্রের নাম বলেন, আচ্ছা স্যার। কেউ কি পারেন? জি তার পাশে আমার স্টুডেন্ট পড়ছে, তাই ভিডিও অন জি, করতে স্যার। পারছি না। আচ্ছা, ওকে। তো বলেন এই খবরের একটা কল্পিত চরিত্র, যে চরিত্রটা আচ্ছা। আসলে নেই কিন্তু নাটকে তাকে বারবার আচ্ছা। ব্যবহার করা হয়েছে। মুদ্রফকি জি স্যার। ভেরি গুড। কি বলছে সেই কল্পিত আমি চরিত্র? খালি ফটোর শান্তা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি কল্পিত চরিত্র জুই আপু সে বলতেছে যে আছে কিন্তু নেই লোডশেডিং এর কারণে। আসেন, 15ই মার্চ কি হলো, ছাত্রদের সাথে 11 দফা আচ্ছা স্যার। দাবি মেনে নিয়ে সকলকে মুক্তি দেওয়া হয়। সকলকে মুক্তি দিয়ে দেয় কে? তৎকালীন পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী, তার নির্দেশে পূর্ব পাকিস্তানের যে প্রশাসন, তারা সকলকে মুক্তি দেয় 15ই মার্চ। বাট এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি মোহাম্মদ আলী জিন্না সাহেব। আলী জিন্না সাহেব তিনি এর ঠিক 4 দিনের মাথায় ঢাকায় চলে আসেন। 19শে মার্চ। একটা মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, এরপরে দেখেন ঘটনা হয় যে এইদিকে এত তোলপাড় হয়ে গেছে, সবাইকে আবার মুক্তিও দেওয়া লাগছে। ব্যাপারটা ভালোভাবে নেননি মোহাম্মদ আলী জিন্না। আলী জিন্না লিখলাম, মোহাম্মদ আলী জিন্না কি আলী জিন্না ঢাকায় আসেন এবং তিনি ঢাকায় আসার পরে তিনি 2টা ভাষণ দেন। একটা ভাষণ দেন 21শে মার্চ রেস কোর্সে ভাষণ, আর একটা ভাষণ দেন তিনি 24 মার্চ, এটা কিন্তু 1948 সালে। এই ভাষণটা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং 2 ভাষণেই তিনি একই কথা বলেন। কথাটা হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তানের
একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই ভাষণ মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম দিলেন 21শে মার্চ, দ্বিতীয়বার দিলেন 24শে মার্চ, এবং দুই জায়গায় ছাত্ররা না না বলে এটার প্রতিবাদ করে ছাত্র জনতা, এবং তারপরও তিনি এই ব্যাপারে অটল থাকেন। এর কিছুদিনের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি মৃত্যুবরণ করেন, এবং তারপরে ভাষার ব্যাপারটা একটু স্থিমিত হয়ে যায়। হ্যাঁ, ভাষার দাবি একটু স্থিমিত হয়ে যায়। বাট এর ঠিক পরের বছর 1949 সালের একটা ঘটনায় আমরা চলে যাব। সাল 1947-48-এর ঘটনা শেষ, এখানে আর কিছু না জানলেও চলবে। 1949 সালের প্রথম যে ঘটনাটা ঘটে, সেই প্রথম ঘটনাটাই উল্লেখযোগ্য একটা ঘটনাই 1949 সালের 23 জুন। এরপরে ভাষার বিষয়ে টুকটাক কথাবার্তা চলে, বাট একটা বিষয় পাকিস্তানি বা পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার লোকজন তারা বুঝতে পারে যে এর অধিকার ফিরে পেতে হয় এবং শোষণ নিষ্পত্তি পেতে হয়, তাহলে আমাদেরকেই গণপরিষদে বা সংসদে যেতে হবে, আমাদেরকেই সংসদ সদস্য হতে হবে, আর এই জন্য আমাদের একটা নিজস্ব দল প্রয়োজন এই পূর্ব অঞ্চলের জন্য। আর 23 জুন এই চিন্তা চেতনা থেকে তারা গঠন করে পূর্ব পাকিস্তান আওয়ামী পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তারা গঠন করে, এবং যেখান থেকে এই মুসলিম শব্দটা পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হয় অক্টোবর 1955 সালে। অক্টোবর 1955 সালে গেল। এই যে মুসলিম লীগ গঠন করা হয়, এটা গঠন করা হয় কোথায় ভাইয়া? মুসলিম লীগ গঠন করা হয়, মুসলিম লীগ গঠন করা হয় ঢাকার রোজ গার্ডেনে। ঢাকার রোজ গার্ডেন, এটা একটা দল, হ্যাঁ, রাজনৈতিক দল। কার এগেনস্টে গঠন করা হয়? রাজনৈতিক দল গঠন করা হয় মুসলিম লীগের এগেনস্টে, আর এই দলের নাম হয় আওয়ামী মুসলিম লীগ। এবং পাকিস্তান মুসলিম লীগ যেটা ছিল, বা পাকিস্তান পিপলস পার্টি যেটা ছিল, দুই দল। এই প্রথম তালি পূর্ব পাকিস্তান নাম হয় না আরো না, নাম এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা, নাম অফিসিয়ালি নাম চেঞ্জ হয় পরবর্তীতে, বাট লোকজন এটাকে কেউ ডাকতো পূর্ব বাংলা, কেউ ডাকতো পূর্ব পাকিস্তান, কিন্তু ওইটার নাম এখনো অফিসিয়ালি পূর্ব পাকিস্তান হয়নি তখনও। হ্যাঁ, এবং ঢাকার রোজ গার্ডেনে এটা যখন কমিটি গঠন করা হয় আওয়ামী লীগের, সেই কমিটির সদস্য সংখ্যা ছিল, কমিটির সদস্য সংখ্যা 40 জন, এবং এই 40 জনের মধ্যে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের। সরি, আচ্ছা, কি যেন ওনার নাম হলো এই শামসুল হক। শামসুল হক ছিলেন সাধারণ সম্পাদক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম মানে দ্বৈতভাবে বঙ্গবন্ধু এবং তার সাথে আরও একজন ছিলেন যার নাম হলো খন্দকার মোশতাক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং তার সাথে আরও একজন যার নাম হলো খন্দকার। স্যার ওটা আসবে না কপি? হ্যাঁ, জীবনেও আসবে না পরীক্ষায়, বাট জানা দরকার। প্রতিষ্ঠাকালীন সময় দুইজন একই পোস্টে ছিলেন, খন্দকার মোশতাক আহমেদ। পরবর্তীতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর খনি, এবং বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু হয়েছিলেন পরে রাষ্ট্রের প্রধান ঠিকই, কিন্তু থাকতে পারেন। যুগ্ম সাধারণ সম্পাদক আরেকজনের নাম জেনে রাখেন, তিনি হলো কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ ছিলেন কি? ওনার নাম ছিল ইয়ার মোহাম্মদ। এখন এই কমিটি গঠন, এটা ছিল উল্লেখযোগ্য একটা ঘটনা।
এই উল্লেখযোগ্য ঘটনা 1949 সালের পরে এই আওয়ামী মুসলিম লীগ তারা পূর্ব পাকিস্তানের লোকজনের জন্য বেশ প্রচেষ্টা চালাতে থাকে। এর পরের বছরের একটা উল্লেখযোগ্য ঘটনা 1950 সাল। আর একটা তারিখ বলেন তো, এই মুসলিম লীগের যে আরেকটা সংগঠন ছিল আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ, এটা কবে গঠন করা হয়? এটা লিখে নেন, এক পাশে লিখে নেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ, এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালের 4 জানুয়ারি। 4 জানুয়ারি। বাংলার সময় চৌঠা হয়, পহেলা হয়, 11ই হয়, 12ই হয়, সময় এগুলো বলতে হয় 1 জানুয়ারি। এগুলো একটু গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো বাংলা গ্রামার পড়াশোনায় শিখে ফেলবেন। আসলে এরপরে 1950 সালের যে গুরুত্বপূর্ণ ঘটনা, 1950 সালের সেই অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1950 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী তিনি একটা ঘোষণা দিলেন, তিনি ভাষণ দিলেন ঢাকায় এসে রেসকোর্সে। তিনি ওই একই কথা বলেছেন উর্দু সম্পর্কে, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এবং তার এই কথার প্রেক্ষাপটে পরবর্তীতে 11ই মার্চ যখন ভাষা দিবস ছিল, 11ই মার্চের ভাষা দিবসে আবার একটা রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়। 11ই মার্চ 1950 এই সময় আবারও গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই পরিষদটা গঠন করা হয় 11ই মার্চ 1950। এরপরে 50 সালের উল্লেখযোগ্য কোনো কিছুই ঘটেনি, তারা তাদের মতো এই করতে থাকে। একটা কথা মনে রাখিয়েন, সেটা হলো আপনারা সবাই হয়তো বা জানেন যে এই 11ই মার্চকে করা হতো রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হতো রাষ্ট্রভাষা দিবস হিসেবে। কতদিন পালন করা হতো বলতে পারেন কেউ? কবে থেকে কবে পর্যন্ত? 11ই মার্চকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করতো কত সাল থেকে কত সাল পর্যন্ত? আছেন আপনারা? 52 মেবি। কোন দিক দিয়ে 52? শুরু থেকে বলেন। 1948 থেকে 1951। 48 থেকে 1952 পর্যন্ত এই সময়টায় রাষ্ট্রভাষা হিসেবে পালন করা হতো 11ই মার্চকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে। রাষ্ট্রভাষা দিবস হিসেবে 11ই মার্চকে পালন করা হতো এবং ওই 11ই মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এবং এই সংগ্রাম পরিষদ, এটার আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। এই আহ্বায়ক সম্পর্কে কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে। আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। এরপরে আসেন ভাইয়া, এই সংগ্রাম পরিষদ তারাও কাজ করতে লাগলো রাষ্ট্রভাষার বিষয়ে। এর পরবর্তী বছর 1951তে উল্লেখযোগ্য কোনো কিছু ঘটেনি যেটা রাষ্ট্রভাষার বিষয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1952 সালের শুরুতে। 1952 সালের শুরুতে অর্থাৎ 26 জানুয়ারি 1952 এই সময় আবার ঘটনা ঘটে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি ঢাকায় আসেন এবং তিনি ঢাকায় এসে তিনি ভাষণ দেন এবং ভাষণে তিনি ওই যথারীতি একই কথা বলে যান যে উর্দুই
হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রপ্রধান। এইবার মোটামুটি সব শ্রেণীর লোকজন আর কি, ছাত্র জনতা, রাজনীতিবিদ সবাই এটার বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এবং এই রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে 30 জানুয়ারি একটা সভা করে। 30 জানুয়ারির সভায় সভাপতিত্ব 30 জানুয়ারি সভা করে এবং এই সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার নেতৃত্বে একটা সভা হয় এবং সভা করে গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 30 জানুয়ারি এবং 30 জানুয়ারির ঠিক পরের দিন আবারও একটা সভা হয় 31 জানুয়ারি। এই দুইটাই কিন্তু 1952 সালের ইতিহাস বলছি আমরা। এই দিন আবারও সভা হয় এবং 31 জানুয়ারির যে সভা, সেই সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান। এবং তারা আবার একটা কমিটি গঠন করেন যেটার নাম ছিল সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং এই সংগ্রাম পরিষদটা সর্বশেষ সংগ্রাম পরিষদ, যেটার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এবং এই কমিটি কি করলো, এই ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি এই দিন একটা হরতাল বা একটা অবরোধ আহ্বান করা হলো। এবং এই ঘটনার এগেইনস্টে 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করে নুরুল আমিন সরকার। নুরুল আমিন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ছিলেন। এই নুরুল আমিন সাহেবের যে সরকার, এই সরকার 144 ধারা জারি করে পূর্ব বাংলায় বা ঢাকা শহরে। 144 ধারা জারি করে কারা বলতে পারেন? প্রধানমন্ত্রী নাকি মন্ত্রী নাকি অন্য কেউ? 144 ধারা কে জারি করতে পারে বলেন তো? জানা নাই স্যার, নির্বাহী প্রশাসন। ম্যাজিস্ট্রেট, প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডিসি, ওনারা জারি করতে পারেন। আর জারি করতে পারে পুলিশ কমিশনার, যারা তারা পুলিশ কমিশনার। আর এইদিকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট যারা, এরা চাইলে 144 ধারা জারি করতে পারে। যদি কখনো যানমাল নিরাপত্তা বা এইসব বিষয়ে হুমকি দেখা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হুমকি দেখা যায়, তখন 144 ধারা জারি করতে পারে প্রশাসনের কর্মকর্তা অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং তখন
তিনজনের একসাথে চলাফেরার অনুমতি নিষেধ করা হয়। তিনজনের বেশি একসাথে চলাফেরা করতে পারবে না মানুষ আর কি। জমায়েত হতে পারবে না, সভা সমাবেশ করতে পারবে না, এইগুলো নিষেধ। এটারও বুঝি আছে ঠিক আছে, নুরুল আমিন সরকার এই বাইরে হিট করা তার সাউন্ড ই করা ভাইয়া, ঠিক করে নেন, ঠিক করে দিন। তো এই 21 ফেব্রুয়ারি যে 144 ধারাটা জারি করা হয়, সেই 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা, এবং এখানে নেতৃত্ব দিয়েছিলেন অলি আহাদ সহ আরও অনেকে। তারা ডিসিশন নিয়েছিলেন, তাই ছাত্ররা কেউ বলে এটা যে আমরা 144 ধারা ভঙ্গ করব, বলে আমরা ভঙ্গ করব না। মোটামুটি ফাইনালি শেষে তারা সিদ্ধান্ত নেয় তারা 144 ধারা ভঙ্গ করবে, এবং 144 ধারা ভঙ্গ করে তারা 10 জনের ছোট ছোট দল নিয়ে মিছিল নিয়ে বের হয়, এবং এই মিছিলে পুলিশ গুলি চালায়। এবং 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ হন রফিক উদ্দিন আহমেদ। উনি ছিলেন প্রথম ভাষা আন্দোলনের প্রথম শহীদ। এছাড়াও আরো শহীদ হয়েছিলেন আবুল বরকত, আর এই বরকত ছিলেন ভাষা আন্দোলনের ব্যাপারে একজন শহীদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। ঢাবি এর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, এবং ওনার বাড়ি ছিল ভারতে। এছাড়াও আলাম জব্বার, আরো দুইজন, আব্দুল সালাম, আব্দুল জব্বার, এই দুইজন শহীদ হন। এরা শহীদ হন কবে? 21শে ফেব্রুয়ারি। এরপরে ভাইয়া এদের লাশ নিয়ে আবারও মিছিল হয় এর পরের দিন, অর্থাৎ 22 ফেব্রুয়ারি এদের লাশ নিয়ে ছাত্র জনতা, এবং সেই মিছিলে পুলিশ আবারও গুলি চালায়। পুলিশ যখন গুলি চালায়, দ্বিতীয় দিন নিহত হন শফিউর রহমান, আরও নিহত হন আব্দুল আউয়াল, আরও নিহত হন ওহিউল্লাহ। এরা নিহত হওয়ার পরে এটার প্রেক্ষাপটে পুরো বাংলায় এই বিষয়ে ঝড় ওঠে। কেন ঝড় ওঠে? যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই বিষয়ে ঝড় ওঠে। দ্বিতীয় দিনের প্রথম শহীদ হলো শফিউর রহমান, আর বাকিদের নাম আমি লিখলাম না, আপনারা দেখে নেবেন। কারণ হলো পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনজন ভাষা শহীদ, অথবা নিচের কে ভাষা, অথবা প্রশ্ন আসতে পারে ভাষার দাবিতে প্রথম শহীদ হয়েছিলেন কে, অথবা প্রশ্ন আসতে পারে রাষ্ট্রভাষার দাবিতে শহীদ হওয়াদের মধ্যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, অথবা প্রশ্ন আসতে পারে 21শে ফেব্রুয়ারির পরের দিন, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি প্রথম শহীদ হন কে, 22 ফেব্রুয়ারি প্রথম শহীদ হয়েছিলেন কে। ওকে, এই গেল একটা বিষয়। এরপরে আসেন 23 ফেব্রুয়ারি একটা কাজ হয়, প্রথম একটা শহীদ মিনার নির্মাণ করে ফেলা হয়, এবং প্রথম শহীদ মিনার যেটা নির্মাণ করা হয়, প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়, এবং এই শহীদ মিনারটা পরবর্তী দিন 24 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। 24 ফেব্রুয়ারি। সাউন্ড হয় কার ভাইয়া? মিউট করে রাখেন, আবার কথা বললে আনমিউট করে বললেই হবে। শহীদ মিনার উদ্বোধন, ও ওই দিনই শহীদ মিনার ভেঙে ফেলা হয়। উদ্বোধনও হয় ওই দিনে এবং ভেঙে ফেলাও হয় ওই দিনে। পাকিস্তান বাহিনী তারা ওই দিনই ভেঙে ফেলে। মায়া রানী সরকার টু ইউ, স্যার কিছুই শুনতে পাচ্ছি না। কেন বাকিরা শুনতে পাচ্ছেন না ভাইয়া? আপনারা সমস্যা আনমিউট করতে জানেন না, মানে আনমিউট কি
জয়েন্ট অডিও যে অপশনটা এটাও কিন্তু ওখানে। ওকে, এটা ভেঙে ফেলা হয়, বাট এইখানে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে? শহীদ শফিউর রহমানের পিতা উদ্বোধন করেন। উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। উদ্বোধনের কিছুক্ষণ পরেই আবার শহীদ মিনার ভেঙে দেওয়া হয়। ব্যাস গেল একটা ঘটনা। এরপরে ভাইয়া আর যা যা আসতে পারে, এই ভাষা আন্দোলন নিয়ে আর যা যা আসতে পারে। 21শে ফেব্রুয়ারি এবার ছিল বাংলা কত তারিখ ছিল? 21 ফেব্রুয়ারি 1952। বাংলা ছিল কত? 8 ফাল্গুন 1348। 1348 এবং এটা বার ছিল বৃহস্পতিবার। আর কি কি জিনিস এখান থেকে প্রশ্ন আসে ভাইয়া? আসে স্বীকৃতির বিষয়টা, যে এর পরে বাংলাকে যে স্বীকৃতি দেওয়া হলো সেই স্বীকৃতি কবে দেয় বা কোথায় দেয়, কারা দেয়। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া, এরপরে আসেন এই যে রাষ্ট্রভাষার স্বীকৃতি 21 ফেব্রুয়ারি 1952। এটা ছিল আমাদের মাতৃভাষা দিবস, যেদিন এই ঘটনাগুলো ঘটে। এবং পরীক্ষার প্রশ্ন আসে যে এই দিবসটার স্বীকৃতি দেওয়া হলো কবে, বা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো কবে। তাহলে এইগুলোর উত্তর লিখে নেন। 1 নম্বরে হলো গণ পরিষদের, মোটামুটি ভাষা নিয়ে এরপরে তর্ক বিতর্ক চলতে থাকে। তারপর গণপরিষদ স্বীকৃতি 19 পাকিস্তান বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এরপরে সাংবিধানিক স্বীকৃতি, এটা তারিখ সহই করবেন। সাংবিধানিক স্বীকৃতি, এই স্বীকৃতিটা দেওয়া হয় 23 মার্চ 1956। 1956 সালের 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান হয় এবং এই 23 মার্চ 1956 প্রথম সাংবিধানিক স্বীকৃতি পায় রাষ্ট্রভাষা বাংলা। 1958 হবে, 1358 হবে। আমি তালে তালে 48 লিখে বসে আছি। কে লিখছেন এটা? 8 ফাল্গুন 1358 হবে না, মৈত্রী চাকমা। হ্যাঁ, 1358 হবে। ওকে, আসেন এরপরে 23 মার্চ 1956 প্রথম সাংবিধানিক স্বীকৃতি হলো বাংলা কি হিসেবে? পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে। এছাড়াও বর্তমান সময়ে আরো যে স্বীকৃতিগুলো পেয়েছে, যেমন ইউনেস্কোর স্বীকৃতি। ইউনেস্কো স্বীকৃতি দেয় কবে? 17 নভেম্বর 1999। 17 নভেম্বর 1999। ইউনেস্কোর পরে স্বীকৃতির পরে এটা পালন করার ব্যাপার আসে। পালন করে 2000 সালে 188 দেশ এবং স্বীকৃতি দেয়
কততম ইউনেস্কোর সভায়? ইউনেস্কোর সভা ছিল 30তম সভা। ইউনেস্কোর 30তম সভায় ইউনেস্কো তার 30তম সভায় বাংলাকে মানে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এইটাকে স্বীকৃতি দেওয়া হয় 55তম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি। এই হলো একটা স্বীকৃতি, এই দুইটা তারিখ। আর একটা স্বীকৃতির নাম হলো রাষ্ট্রভাষা দিবসের স্বীকৃতি। রাষ্ট্রভাষা না, এটা হলো মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, মাথায় রাখেন। এটাই দেয় স্বীকৃতি কিসের? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় ইউনেস্কো। ইউনেস্কোর স্বীকৃতির পরে 2000 সাল থেকে 188টি দেশ এটা পালন শুরু করে। এছাড়াও আরও একটা স্বীকৃতি আছে, যেটা হলো ইউনাইটেড নেশনসের স্বীকৃতি বা জাতিসংঘের স্বীকৃতি, যেটা দেয় 5 ডিসেম্বর 2008। এই সময় জাতিসংঘ বাংলাকে অন্যতম মানে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দেয়। এছাড়াও বাংলা ভাষা, হ্যাঁ, গণপরিষদ আর জাতীয় পরিষদে নির্বাচনের সময় আমরা বলবো, একটু পরেই সামনে বলবো। এই যে আমাদের এখন কত সালে আছি? 52 সালে, এরপরে চলে যাব আমরা 53, এরপরে 54 সালে। 54 সালের সময় এগুলো চলে আসবে সব। ইউনাইটেড নেশনস স্বীকৃতি দিল। এরপরে 2002 সালে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন তার দেশের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে, অন্যতম বা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। দেখেন, দ্বিতীয় রাষ্ট্রভাষা, দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় কে? সিয়েরা লিওন। সিয়েরা লিওনের রাজধানীর নাম কি বলেন তো? ফ্রি টাউন। এটা জানবেন, এদের রাজধানী সিয়েরা লিওন স্বীকৃতি দিয়েছে যেহেতু এদের রাজধানী ফ্রি টাউন। ফ্রি টাউন এদের রাজধানীর নাম। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? 2002 সালে সিয়েরা লিওন স্বীকৃতি দেয়। এই হলো স্বীকৃতি সম্পর্কিত যে ঘটনা প্রবাহ, সেই ঘটনাগুলো। এরপরে আসেন শহীদ মিনারের বিষয়ে দুই একটা কথা বলি। শহীদ মিনার দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ইংল্যান্ডের ওল্ডহ্যামে। এর মধ্যে প্রথম শহীদ মিনার ইংল্যান্ডের ওল্ডহ্যামে। এছাড়া দেশের বাইরে মিনার আছে হলো জাপানে। এছাড়া মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার তৈরি করে ওমান। মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার তৈরি করে ওমান। ওকে, এই গেল আমাদের শহীদ মিনার সম্পর্কিত কথাবার্তা। এরপর আছে এই রাষ্ট্রভাষার বিষয়ে আরো যে জিনিসগুলো আছে। রাষ্ট্রভাষার বিষয়ে আর কি কি আছে? প্রথম উপন্যাস আর সাউন্ডটা একটু নিজে নিজে মিউট করে নেন। স্যার ও করতে পারতেছে না, ওইখান থেকে আপনি
ভাষা সংক্রান্ত উপন্যাস হলো আরেক ফাল্গুন, আর এই আরেক ফাল্গুন এটা জহির রায়হানের একটা রচনা। জহির রায়হান। আর ভাষা সংক্রান্ত প্রথম নাটক এটা রচয়িতাকে মুনির চৌধুরী। আর ভাষা সংক্রান্ত প্রথম গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এই গান রচয়িতা হলেন আব্দুল গফফার চৌধুরী। প্রথম এটা আরো একটা গান ছিল যেটা হলো বলবো না গাজীউল হক। এটা গেল গান নাটক। আর একটা হলো প্রথম কবিতা। আচ্ছা ভাইয়া, এরপরে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ করবো, সেটা হলো ইলেকশন। যারা যারা চলে যাচ্ছেন তারা কেন চলে যাচ্ছেন আমি বুঝতেছি না। প্রথম কবিতা হলো কি? প্রথম কবিতার নাম কি? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা। এসেছি। এটা রচয়িতা হলেন মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম। এটা হলো শেখ। এখন এখান থেকে আর কিছু জানার নেই। আর একটা ব্যাপার আছে, প্রভাতফেরির গান কি জানো? প্রভাতফেরির গান কি? আমার ভাই এই গানটা কবে থেকে পরীক্ষা প্রভাত ফেরির গান হিসেবে গাওয়া হয়। এই প্রভাত ফেরির গানটা ছিল ভিন্ন একটা গান। হ্যাঁ, এরপরে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এরকম একটা গান, যেটা পরবর্তীতে পরিবর্তন হয়ে এই গানটা 1954 সাল থেকে নেওয়া হয় আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে। এই গানের প্রথম আর হ্যাঁ আপনার সাউন্ডটা মাঝে মাঝে ড্রপ করে কি করে? সাউন্ডটা ড্রপ করে মিস হয়। কথা বোঝা যায় না, আবার একটু বলেন না। এখন ক্লিয়ার না? হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন বোঝা যায়। এই গানের গীতিকার ছিলেন কে বলেন তো? আব্দুল গাফফার। আব্দুল গাফফার আব্দুল গাফফার চৌধুরী। আর এই গানের প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। বহুবার অসংখ্যবার প্রশ্ন এসেছে। প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আর সুরকার বা বর্তমান সুরকার বলা হয় আলতাফ মাহমুদকে। সুরকার হবে শেষ। এই গেল আমাদের ভাষা সংক্রান্ত যা আছে, এ টু জেড সব করে দিলাম আমরা ভাষা সংক্রান্ত। আর ভাষা থেকে আরেকটা আসতে পারে প্রথম ভাষা সংক্রান্ত চলচ্চিত্র। হ্যাঁ বলেন। প্রশ্নটা যদি স্যার এমন আসে যে আমার ভাই রক্ত এখন এক্সপিরিয়েন্স করে আমি সুরকার কে, তখন আমি ক্যান্সেল করবো। আব্দুল লতিফ বা আলতাফ মাহমুদ দুইটাই যদি থাকে তাহলে লিখবেন আলতাফ মাহমুদ, যদি কিছু একেবারে কিছু কোনো ধরনের হিন্টস না দেয়া থাকে। স্যার
স্যার অধিকাংশ সময় দেওয়া থাকে না স্যার, অধিকাংশ সময় যে প্রশ্নগুলো অপশন তাহলে দুইটা দিবে না, অপশনও দুইটা দিবে না তাহলে। সংক্রান্ত একটা চলচ্চিত্র আছে জীবন থেকে নেওয়া, যেটা জহির রায়হানের, কোন কে নেয়া, এই সংক্রান্ত একটা চলচ্চিত্র থেকে নেয়া, যেটা পরিচালক ছিলেন জহির রায়হান। শেষ এই পর্যন্ত ভাষা আন্দোলনের শেষ। এরপরে সামনে এগিয়ে যাচ্ছি আমরা, চলেন মুছে ফেলবো এগুলো, মুছে ফেলবো। জি স্যার। জি স্যার বলতে ফেলেন। ওকে, এরপরে আসেন 1953 সালে আর উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। 54 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো 1954 সালে একটা নির্বাচন হয়, যেটাকে বলা হয় 1954 প্রাদেশিক পরিষদ নির্বাচন। প্রাদেশিক পরিষদ নির্বাচন। এবং এই প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রেক্ষিতে বা এই নির্বাচনকে সামনে রেখে 1953 সালে 4 ডিসেম্বর বা 4 ডিসেম্বর গঠন করা হয় তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ 4টি বা 5টি রাজনৈতিক দল নিয়ে গঠন করা হয় যুক্তফ্রন্ট। গঠিত হয়, যুক্তফ্রন্ট গঠিত হয় 4 ডিসেম্বর 1953, 5টি রাজনৈতিক দল নিয়ে। 5টি রাজনৈতিক দল, 5টি রাজনৈতিক দল নিয়ে 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্ট মানে হলো তৎকালীন যতগুলো রাজনৈতিক দল ছিল তারা সকলে একত্রিত হয়ে এই যুক্তফ্রন্ট গঠন করে, এবং এই যুক্তফ্রন্ট অংশগ্রহণ করে 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে। এবং এই প্রাদেশিক পরিষদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় 8 থেকে 12 মার্চ, এই সময় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই নির্বাচনের পরে 4 এপ্রিল 1954 নির্বাচিত সরকার তারা ক্ষমতা গ্রহণ করে এবং মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা কোন মন্ত্রিসভা? যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। এই মন্ত্রিসভাটা প্রথমবার গঠন করা হয় মাত্র 4 জন বা 5 জন সদস্য নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক, তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে ভাইয়া ঘটনা ঘটে, এই যে মন্ত্রিসভাটা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা পরবর্তীতে আবারও এক্সটেন্ড করা হয়, অর্থাৎ বাড়ানো হয়। 14 এপ্রিল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়। মন্ত্রিসভা গঠন করা হয় এবং এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় পদ পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মন্ত্রিসভায় বঙ্গবন্ধু ছিলেন কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ববান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং পশ্চিম পাকিস্তানের সরকার তারা এই প্রাদেশিক পরিষদের
মন্ত্রিসভাটাকে ভেঙে দেয়। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দেয় 30 মে 1954। মন্ত্রিসভা পশ্চিম পাকিস্তান মন্ত্রিসভা ভেঙে দেয় পশ্চিম পাকিস্তান সরকার। এবং এই মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরে 30 মে এরপরে 92 ক ধারা, এই ধারাটার নাম ছিল 92 ক ধারা। হ্যাঁ, কারণ সাউন্ড কি ক্লিয়ার না? স্যার মাঝে মাঝে কেটে কেটে আসছে। স্যার ওটা ব্লুটুথে মনে হয় কোনো সমস্যা আছে। একটাও কোনো সমস্যা নেই, সবগুলোই। আচ্ছা, আপনারা কি এগুলো লিখতেছেন না খালি দেখতেছেন? দেখছি স্যার। এখানে লিখেছি। লিখলে কি হবে? লিখলে এখানে যতগুলো উল্লেখযোগ্য তারিখ আছে আমি সবগুলোই বলে দিচ্ছি এবং শুধু এই তারিখগুলো করলেই হবে। এইবার ক্লিয়ার? সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সমস্যা নাই, কিন্তু সাউন্ড আর ড্রপ হবে না, চেঞ্জ করে ফেলছি। ব্লুটুথটা চেঞ্জ করে তারপর ওকে আসেন। এরপরে কি আছে? 92 ক ধারা জারি করে যখন মন্ত্রী পরিষদটা ভেঙে দেওয়া হয় তখন এইখানে দাঁড়িয়ে মানে চালু হয় কার শাসন? গভর্নরের শাসন। গভর্নরের শাসন এইবার আসেন এই ইলেকশনটা নিয়ে আমরা কিছু কথা বলব। পূর্ব বাংলায় গভর্নরের শাসন চালু হয় 1954 সালের পরে। 1954 সালের 30 মের পরে পূর্ব বাংলায় গভর্নরের শাসন চালু হয়। এভাবে 92 ক ধারা জারি করে এবং মন্ত্রিসভা যুক্তফ্রন্টের ভেঙে দেওয়া হয়। এরপরের যে ঘটনাটা ঘটে সেটা হলো 55 সালের ঘটনা বা 56 সালের ঘটনা। তার আগে এই মন্ত্রিসভা সম্পর্কে এবং এই নির্বাচন সম্পর্কে কিছু দেখব। এটা কি ছিল? 54 এর প্রাদেশিক পরিষদ প্রাদেশিক পরিষদ নির্বাচন কেন বলা হয়? ধরেন আমাদের কারো একটা মাইক মিউট করা, স্যার, এই জন্য চিকিৎসা করছি। যদি কেউ নিজেকে আনমিউট করে রাখেন, নিজেকে একটু মিউট করে রাখেন। আপনি মিউট করে রাখলে তাহলে আপনি চাইলে পরে আবার কথা বলতে পারবেন। মানে আমি সবাইকে একত্রে যদি মিউট করে দিই তাহলে আপনারা মাঝখানে কথাবার্তা বলার সুযোগ পাবেন। এই জন্য বেটার হয় যে আপনারাই নিজেরা নিজেদেরকে মিউট করে নেন, তাহলে আপনারা চাইলে ফাঁকে ফাঁকে কথা বলে এগুলো চাইলে বুঝতে পারবেন। ওকে আসেন, এইটা হলো আমাদের পূর্ব বাংলা, আর এইটা হলো এরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো এই পশ্চিম পাকিস্তানেরই একটা অঙ্গরাজ্য বা একটা প্রদেশ বলা হয় আমাদের এই পূর্ব বাংলাকে। তার কারণে এইখানে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটাকে বলা হবে প্রাদেশিক পরিষদ। এইখানে যে আইনসভা, সেই আইনসভাকে বলা হয় প্রাদেশিক পরিষদ। গেল নাম্বার 2, এইখানে হলো কেন্দ্রীয় সরকার বসে এবং কেন্দ্রীয় সরকার মানে হলো পাকিস্তানের যে তৎকালীন সময়ে 4টা প্রদেশ ছিল, বেলুচিস্তান বা পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলো, সেই সবগুলো প্রদেশ মিলে একটা উচ্চ
কক্ষ থাকে। যেই দেশের 2 কক্ষ বিশিষ্ট আইনসভা হয় তাদের আইনসভার নিম্ন কক্ষকে প্রাদেশিক পরিষদ অন্য যে কোনো নাম দিতে পারে, বাট যেটা কেন্দ্রীয় সভা যেখানে উচ্চপদস্থ লোকজন বসে সেই সভাটাকে বলা হয় জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ, এগুলো তো পরিষদ মানে কাইন্ড অফ সংসদ। আর এই জাতীয় পরিষদ যেটা, এইখানে যারা নির্বাচিত হয় তাদের নির্বাচিত সদস্যদেরকে বলা হয় এমএলএ বা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, MEMBR অফ মেম্বার অফ ন্যাশনাল এই প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয় তাদেরকে বলা হয় এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে হলো আইন পরিষদ। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা আইন পরিষদ। তো মায়ারানী সরকার, প্লিজ ভাই একটু বন্ধ করে দিন, আপনি মিউট করে দিন। 54 সালের যেই নির্বাচনটা, সেই নির্বাচনটা কি নির্বাচন ছিল বলেন তো? জাতীয় পরিষদ নির্বাচন নাকি প্রাদেশিক পরিষদ? প্রাদেশিক পরিষদ, ওকে। আর যেই নির্বাচনটা 1970 সালে হয়েছিল সেই নির্বাচনটার নাম ছিল 1970-এর সাধারণ নির্বাচন। 1970-এর সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন কেন? কারণ হলো 70-এর নির্বাচনে একই সাথে যুগপৎভাবে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ 2 পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, তাই ওইটাকে বলা হচ্ছিল সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে বলা হয় 54-এর প্রাদেশিক পরিষদ নির্বাচন। এখন আসেন, এই যে প্রাদেশিক পরিষদ নির্বাচনটা হলো, এই নির্বাচনের পরিসংখ্যান অনেক সময় চলতে আসে। এই নির্বাচনে আগে একটা কথা জানেন, এই নির্বাচনে প্রথম যে কথাটা ছিল নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা। 21 দফা মানে 21টা গুরুত্বপূর্ণ কথা বা 21টা গুরুত্বপূর্ণ দাবি, যেগুলো ওনারা প্রতিজ্ঞা করেছিলেন যে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে আমরা এই দাবিগুলো পূরণ করব। তার 1 নম্বর বা অন্যতম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 2 নম্বর ওনারা বলেছিলেন, 2 নম্বর বলতে এগুলো আর সিকোয়েন্সিয়ালি না, শুধু এটাই সিকোয়েন্সিয়ালি বললাম। 2 নম্বর ওনারা বলেছিলেন আরও যে গুরুত্বপূর্ণ কথাগুলো, তার মধ্যে আছে 21শে ফেব্রুয়ারিকে দিবসের মর্যাদা। আর বলেছিলেন অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করবে। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করবে। এছাড়াও তাদের এর মধ্যে উল্লেখযোগ্য আরও যা ছিল, আরও উল্লেখযোগ্য ছিল হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে, নির্বাহী বিভাগ এই ধরনের আরও অনেক শহীদ মিনার নির্মাণ করা হবে, রাষ্ট্রভাষার জন্য একটা একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এই ধরনের তাদের অনেকগুলো নির্বাচনী ইশতেহার বা প্রচারণা করেছে। আর এই যে নির্বাচনী ইশতেহার 21 দফা, এটার রচয়িতা কে ছিলেন এটা পরীক্ষা আসে। 21 দফার রচয়িতা আবুল মনসুর আহমেদ। আবুল
এখন আসেন এই ইলেকশনটা কোনটা হয়েছিল? 21 দফা রচয়িতা ছিলেন আবু মনসুর আহমেদ, তিনি ছিলেন আমরা জানি যে 1954-তে রাষ্ট্রভাষা গণপরিষদ বাংলা গণপরিষদের রাষ্ট্রভাষা মর্যাদা পাইছে, তাহলে সেটা যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে সেটা রাষ্ট্রভাষার মর্যাদা দিচ্ছে গণপরিষদে। পরে জুলাই মাসে। তো আসলে এই নির্বাচনটা সম্পর্কে আমরা যদি নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 309 এবং এর মধ্যে সাধারণ আসন ছিল 237 এবং সংরক্ষিত আসন অমুসলিমদের জন্য, যারা হিন্দু তাদের জন্য সংরক্ষিত অমুসলিম আসন ছিল 72 আসন। এই মোট হলো 309 আসন। এখন পরীক্ষার প্রশ্ন আসে 237 আসনে যুক্তফ্রন্ট সংরক্ষণ পেয়েছিল, যুক্তফ্রন্ট 237 আসনে পেয়েছিল 223 আসন এবং সংরক্ষিত 72 আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় 13 আসন। এইভাবে যুক্তফ্রন্ট মোট আসন পাইছিল 236 আসন এবং তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এইটুকু এখানে এই নির্বাচন সম্পর্কে লিখিত পরীক্ষার প্রশ্ন আসে। স্যার যুক্তফ্রন্টে মার্কা কি ছিল? মার্কা উত্তর দিচ্ছিলাম একটা ছিল, মার্কাটা আমার মনে নেই। স্যার হাতি হবে মেবি, দেখতেছি একটু ওয়েট করেন। যুক্তফ্রন্টের মার্কাটা নাকি নৌকা? নৌকাই ছিল মনে করে। নৌকা তো আওয়ামী লীগের ছিল 70-এর সাধারণ নির্বাচনে। যুক্তফ্রন্টের মার্কাটা কি ছিল? এরকম কিছু একটাই ছিল। নৌকাই ছিল মনে হয়। যুক্তফ্রন্ট ছিল নৌকাই ছিল। আর এদের ছিল হেরিকেন মার্কা, হেরিকেন মার্কা, এদের নৌকাই ছিল। এরপরে আসে চূড়ান্ত যুক্তফ্রন্টের নির্বাচনে ঘটনা শেষ। এরপরে আসে 1955 সালের ঘটনা। 55 সালে এরকম উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই, শুধু একটা ঘটনা আছে যেটা বলেছিলাম, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী নৌকা মার্কাটা তবে মুসলিম শব্দটা থেকে পঞ্চান্ন সালে অক্টোবর মাসের এক সময় সাধারণ সভায় আওয়ামী লীগের কেন বাদ দেওয়া হয় বলতে পারবেন? কেন বাদ দেওয়া হয়? দলকে অসাম্প্রদায়িক করার জন্য। ওই পরীক্ষার প্রশ্ন আসছে কেন বাদ দেওয়া হয়? দলকে অসাম্প্রদায়িক করার দলকে অসাম্প্রদায়িক করার জন্য বাদ দেওয়া হয়। গেল। এরপরে 1956 সালের ঘটনা। এইখানে একটাই উল্লেখযোগ্য ঘটনা, 23 মার্চ 1956 প্রথম সংবিধান জারি হয়। পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর, প্রথম সংবিধান চালু হয় 23 মার্চ 1956। চালু হওয়ার পরে কি ঘটনা ঘটে ভেবে দেখেন। 23 মার্চ যখন সংবিধান চালু হয়, এই সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো 1 নাম্বার, পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ইসলামী
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এবং 3 নম্বরের মহা গুরুত্বপূর্ণ একটা বিষয়, পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। এই গেল নাম পরিবর্তন। 1956 পরে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 1957 সালের 7 ফেব্রুয়ারি এই সময় একটা সম্মেলন হয়েছিল। কি সম্মেলন? মাওলানা ভাসানীর নেতৃত্বে টাঙ্গাইলের সন্ত্রাসী কাকমারি সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী। আর এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি তখন পাকিস্তান মন্ত্রিসভার দায়িত্বে ছিলেন। 1957 সালের পরে এই সম্মেলনে মাওলানা আব্দুল করিম খান ভাসানী বলেছিলেন যে যদি পশ্চিম পাকিস্তানিরা আমাদের কথা না মানে তাহলে আমরা তাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য। ওকে, এরপরে 1958 সালে আরেকটা ঘটনা ঘটে। 58 সালের 7 অক্টোবর এই সময় পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়। সামরিক আইন হয়। এবং এই সামরিক আইনের আওতায় আপনার বলেন জেনারেল আইয়ুব খান, ওনাকে নির্বাচন করা হয় প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যেটা ইংরেজিটা হলো, যেমন এটা পরীক্ষা আসতে পারে মার্শাল্লাহ স্যার। মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় জেনারেল আইয়ুব খান। এবং জেনারেল আইয়ুব খান মাত্র 20 দিনের মাথায় 27 অক্টোবর ইস্কান্দার মির্জাকে নির্বাসনে পাঠিয়ে দেয় এবং দিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এবং প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। মাত্র 20 দিনের মাথায় নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে ক্ষমতায় বসেন। এবং পাকিস্তানে ওই যে সামরিক আইন বা সামরিক শাসকদের হাতে ক্ষমতা চলে গেছে, আজ অবধি পাকিস্তানে এই জিনিসই চলছে। এবং এই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন 1958 আগে প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। উনি জারি করেছিলেন পাকিস্তানের প্রথম সামরিক আইন। পরীক্ষা করে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন কে? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। এরপরে ভাইয়া এই সামরিক আইন যেটা জারি হয় এটা 1959 সালের। তাহলে কি স্যার প্রথম সামরিক শাসক আইয়ুব খান হবে আর প্রথম আইন জারি করেন ইস্কান্দার মির্জা হবে? তাহলে তো মনে আমরা আগে বললি উপর একটু দেখবেন। এরপরে 1959 সালে সামরিক আইন তুলে নেন ওই যে আইয়ুব খান এবং নিজেকে সুন্দরভাবে একটা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এবং 1960 সালে উনি আরেকটা নির্বাচন দেন। সেই নির্বাচনের জন্য 1959 সালে উনি চালু করেন
আর এই বেসিক ডেমোক্রেসির মূল কথা ছিল দুই বাংলা মিলে মানে দুই পাকিস্তান মিলে 40 + 40 মোট 80,000 গণতান্ত্রিক ভোট দেবে। এবং এই 80,000 গণতান্ত্রিক ভোট দিয়ে প্রেসিডেন্ট যে হবে এটা নির্বাচন করবে। সব লোকজন ভোট দেবে না, সব লোকজনের ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভোট দেবে শুধুমাত্র নির্বাচিত লোকজন যারা আছে ওনারা। এটা ছিল পাকিস্তানের আর কি অন্যতম একটা গণতন্ত্রের নিয়ম, মৌলিক গণতন্ত্র। এবং এখানে 4 ধরনের সরকার ব্যবস্থা চালু করা হয়। এই মৌলিক গণতন্ত্রের আন্ডারে 4 ধরনের স্থানীয় সরকার, এই 7টা একটু পরে আর কি 4 প্রকারের স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। 4 প্রকারের স্থানীয় সরকার কি? উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগ বা বিভাগীয় কাউন্সিল। এই 4টা কাউন্সিলের জন্য এই 4 জেলা এবং হলো বিভাগীয় কাউন্সিল, এই 4 কাউন্সিলের জন্য জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে এবং এই নেতারা ভোট দিয়ে প্রেসিডেন্টকে নির্বাচিত করবে। এটা ছিল বেসিক ডেমোক্রেসির মূল কথা। এরপরে ভাইয়া 1960 সালে আইয়ুব খান একটা নির্বাচন দেন বেসিক ডেমোক্রেসির আওতায় এবং এই নির্বাচনে স্বাভাবিকভাবেই তৈরি হন এবং তিনি আবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং সামরিক আইন তিনি তুলে নেন। এরপরে ভাইয়া 1961 সালের যে তারিখগুলো আপনাকে মনে রাখতে হবে। 1962 সালে যে ঘটনাটা ঘটে, আইয়ুব খান নিজে আর একটা শাসকতন্ত্র দেন। আইয়ুব খান নিজে আর একটা গণতন্ত্র চালু করেন পাকিস্তানের জন্য, আবার গণতন্ত্র না সরি পাকিস্তানের দ্বিতীয় সংবিধান জারি করেন। পাকিস্তানের দ্বিতীয় সংবিধান আর আগের সংবিধান এটার তারিখটা কিছু প্রয়োজন নেই, এটা কখনো আসবে না। আসে হলো 62 সালে শিক্ষা কমিশন, যেটা হলো 2 মাসে এসে একটা শিক্ষা কমিশন গঠন করা হয়। আর এই শিক্ষা কমিশন যেটা গঠন করা হয় তারা একটা রিপোর্ট দেয়। 30 ডিসেম্বর 1958 গঠন করা হয়েছিল এই শিক্ষা কমিশন, যারা 1962 সালে চূড়ান্ত রিপোর্ট দেয়। কমিশন, এই কমিশনের প্রধান ছিলেন ফরিদ আহমেদ না ফরিদ চৌধুরী, যেমন একটা নাম ছিল। উনি ছিলেন এই কমিটির প্রধান। উনি ছিলেন মূলত তৎকালীন শিক্ষা সচিব। ওনাকে প্রধান করে একটা শিক্ষা কমিশন গঠন করা হয় এবং এই শিক্ষা কমিশন 1962 সালে শিক্ষার্থীকে এসে রিপোর্ট প্রদান করে এবং এই কমিশন তাদের রিপোর্টে বলে শিক্ষাকে অবৈতনিক করার কোনো সুযোগ নেই, শিক্ষার জন্য টাকা পয়সা প্রয়োজন এবং শিক্ষার খরচ যার খরচ সেই বহন করবে ছাত্ররা। এই টাকা পয়সার ভার অন্য কেউ বহন করতে পারবে না। এই রিপোর্ট যখন দেয় ছাত্ররা আন্দোলন করে এবং 17 সেপ্টেম্বর তীব্র আন্দোলন হয় ছাত্রদের পক্ষ থেকে 17 সেপ্টেম্বর 1952। এবং এই কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সুপারিশে বা তার বুদ্ধিতে আইয়ুব খান স্থগিত করে দেন। এই জন্য 17 সেপ্টেম্বর 1962 এই দিন ছাত্ররা আন্দোলন করে বিধায় এখন 17 সেপ্টেম্বরকে সবসময় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষা দিবস। আর একটা জিনিস, 1962 সালের এই আন্দোলনের নাম দেওয়া হয় 1962 সালের শিক্ষা আন্দোলন বা 62 ছাত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন বা 62 ছাত্র আন্দোলন। ব্যাস। এরপরে যদি আমরা সামনে এগিয়ে যাই, 1962 সালের পরে 63-64 ঘটনা, 1965 সালের একটা ঘটনা আছে। 1965 সালে
ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়, আর একটা হলো 1965 সালের নির্বাচন হয়। একটা হলো যুদ্ধ, আর একটা হলো নির্বাচন। হ্যাঁ, 1965 সালের 2রা জানুয়ারি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আবারও আইয়ুব খান বিজয় লাভ করেন। 2রা জানুয়ারি উনি একটা নির্বাচন দেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে 1964 সালে আবারও কিন্তু একটা জোট গঠন করা হয়েছিল। এইটা লিখে দিতে পারেন, 65 আগে ওই ঘটনাটা লিখে দিতে পারেন। 1964 সালে সকল বিরোধী দল মিলে, এটা ছিল 26 জুন, সকল বিরোধী দল এরা মিলে গঠন করে সিওপি। কপ মানে হলো কম্বাইন অপারেশন পার্টি, কম্বাইন অপারেশন পার্টি। এবং এই পার্টি তারা প্রধান রাখেন মোহাম্মদ আলী জিন্নার পর ফাতেমা বিনতে ফাতেমা। এরা সবাই কিন্তু আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচন করে। বাট এই যে নির্বাচনটা হয় 1965 সালের 2রা জানুয়ারি, পাকিস্তানের পরবর্তী নির্বাচন যেটা হয়, ওই নির্বাচনে আইয়ুব খান বিজয় লাভ করেন এবং বিজয় লাভ করার পরিপ্রেক্ষিতে উনি এই বছরের শেষের দিকে একটা ঘোষণা দিয়ে দেন সেপ্টেম্বর মাসে। যে ঘোষণা শুরু হয় 6 সেপ্টেম্বর এবং যুদ্ধের পরিসমাপ্তি হয় 23 সেপ্টেম্বর। স্যার এই সময়গুলোতে কি আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না পাকিস্তানের রাজনীতিতে? ছিল ছিল পাকিস্তানের রাজনীতিতে খুব বড়সড়ভাবে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা ছিল না। আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা পর্যন্ত। এটা কীভাবে দেখা যায়? 1970-এর নির্বাচনে ওই পাকিস্তান থেকে আওয়ামী লীগ কোনো আসনই পায়, ওই পাকিস্তানে আওয়ামী লীগ কোনো আসনই লাভ করেনি। কারণ তারা ওই পাকিস্তানের পরিস্থিতি ছিল বিপ্লবী হিসেবে, যে তারা আমাদের পাকিস্তানকে বিভক্ত করে ফেলতে চায় বা ওই দিকে বসে এরা ষড়যন্ত্র করতেছে, এইভাবে তাদেরকে জনগণ মনে করত। তো এই যে যুদ্ধটা হয় 6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর, এই যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয় এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে 1966 সালের 10 জানুয়ারি 1966 সালের 10 জানুয়ারি একটা শান্তি চুক্তি হয় ভারত পাকিস্তানের, যেটার নাম ছিল তাশকন্দ চুক্তি। তাশকন্দ, পাকিস্তানের রাজধানী তাশকন্দে বসে এই চুক্তিটা হয়, তাশকন্দ চুক্তি। এবং এই চুক্তির মধ্যস্থতা করে হলো রাশিয়া এবং এই চুক্তির পরে বাট পূর্ব বাংলায় একটা গোলযোগ দেখা যায়। পূর্ব বাংলায় গোলযোগটা কি দেখা যায়? 1966 সালের 10 জানুয়ারি শান্তি চুক্তি শেষ, কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 5-6 ফেব্রুয়ারি লাহোরে একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনের বিরোধী দলের একটা সম্মেলন। এই সম্মেলনের প্রথম দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অনানুষ্ঠানিকভাবে প্রথম 6 দফা দাবি উত্থাপন করেন। কোথায় উত্থাপন করেন? উত্থাপন করেন লাহোরের লাহোরে উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি এটাকে কিসের সাথে তুলনা করেন? তিনি এটাকে মেঘনা চার্টার সাথে তুলনা করেন, এবং বলেন এটা হলো আরও একটা নাম বলেন, এটা হলো বাঙালি বাঁচার দাবি। এবং এই শীর্ষক তারা একটা পুস্তিকাও প্রকাশ করে, এই নামে একটা পুস্তিকাও প্রকাশিত হয় 6 দফা বিষয়ে। এখন 6 দফা বিষয়ে জনগণকে বোঝানোর জন্য তারা প্রচণ্ড চেষ্টা শুরু করে এবং
মার্চ 1966 বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে, এবং 6 দফা দাবি যারা উত্থাপন করেছে তাদেরকে আইয়ুব খান সেপারেটিস্ট বা বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দেয়, এরা পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। তারপরও তারা সভা সমাবেশ চালিয়ে যায়, বঙ্গবন্ধু বেশ কয়েকবার গ্রেপ্তার হয় এবং সর্বশেষ জুন মাসে এসে 7 জুন ফাইনাল একটা চূড়ান্ত অবরোধ ডাকে তারা, চূড়ান্ত অবরোধ এবং হরতাল ডাকে, অবরোধ বা হরতাল। এই হরতালে মনুমিয়া নামে এক ব্যক্তি প্রথম এছাড়াও ওই দিন মনুমিয়া সহ আরও 14 জন মারা যায় বা নিহত হয়, যার প্রেক্ষিতে পরবর্তীতে 7 জুনকে পালন করা হয় 6 দফা দিবস হিসেবে। যদি পরীক্ষার প্রশ্ন আসে 6 দফা দিবস হবে, উত্তর হলো 7 জুন। এখন 6 দফাগুলো কি ছিল এটা পরীক্ষার প্রশ্ন আসে, একেবারে শর্টকাটে জাস্ট মনে রাখবেন। 6 দফাগুলো ছিল প্রাদেশিক প্রদেশের ক্ষমতা আর হলো মুদ্রা ব্যবস্থা, অভিন্ন মুদ্রা ব্যবস্থা বা আলাদা আলাদা মুদ্রা ব্যবস্থা, কর রাজস্ব খাজনা আদায়ের অধিকার, খাজনা আদায় সংক্রান্ত বিষয়, বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয়, আর একটা ছিল আধা সামরিক বাহিনী গঠনের অধিকার অথবা প্যারামিলিটারি বাহিনী। এই 6টা দাবি বঙ্গবন্ধু উত্থাপন করলেন এবং এটা চূড়ান্তভাবে ঘোষণা দিলেন যে এটা না হলে আমরা ব্যবস্থা নেব। ওকে, তো এই 6 দাবি কীভাবে মনে রাখবেন? প্রাদেশিক স্বায়ত্ত শাসন কয় আকার ক, এটা লিখে প্রাদেশিক কয় আকার প্রদেশের পাপ, আর এই হলো ক, এটাকে লিখতে পারি আমরা মুদ্রা আর কবে কর, পাপ মুক্ত, আর এই বৈদেশিক বাণিজ্যের বা এবং আধা সামরিক বাণিজ্যের সাপ, পাপ মুক্ত ভাষা, এইভাবে মনে রাখাটা ইজি। প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে হলো যে এই অঞ্চলকে স্বায়ত্তশাসন জন্য তারা নিজেরাই নিজেদেরকে শাসন করবে, তারাই করে এখানে নির্বাচিত লোকজন হবে এবং যারা প্রাপ্তবয়স্ক নাগরিক আছে তাদের উপর নির্বাচিত হবে। এরপরে বলা আছে প্রদেশগুলোর ক্ষমতা, অর্থাৎ এখানে একটা প্রদেশের ক্ষমতা কী হবে, সব ক্ষমতা তার হাতে থাকবে। কেন্দ্রের হাতে থাকবে শুধুমাত্র 2টা বিষয়, একটা হলো পররাষ্ট্র বিষয়ক, আর একটা হলো কেন্দ্রের হাতে থাকবে প্রতিরক্ষা বিষয়, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব, এবং পররাষ্ট্র বিষয়, এই 2টা বিষয় থাকবে কেন্দ্রের হাতে, আর সব কিছু প্রদেশের হাতে। 3 নম্বর দফা ছিল মুদ্রা ব্যবস্থা, 2 প্রদেশের জন্য ভিন্ন মুদ্রার ব্যবস্থা করা, অথবা 2 অঞ্চলের জন্যই একটা অভিন্ন মুদ্রা চালু করা এবং এই মুদ্রা যাতে সহজে পাচার না হয় এটার ব্যবস্থা করা, এবং কর রাজস্ব খাজনা আদায় করবে প্রাদেশিক সরকার। বৈদেশিক বাণিজ্যের ক্ষমতাও থাকবে প্রাদেশিক সরকারের সাথে, আধা সামরিক বাহিনী গঠন চাইলে আমরা করতে পারবো। এই যে 2টা হয়েছিল, এটা ধরেন পশ্চিম পাকিস্তান আর এইটা হলো পূর্ব পাকিস্তান, আর মাঝখানে হলো ভারত। বঙ্গবন্ধু বসে ভারতকে খোঁচা দাও, আক্রমণ করো, যদি ভারত এই দিকে আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা বরফ দিতে, এই জন্য আমাদের একটা বাহিনী প্রয়োজন, আর বাহিনী না দিলে ধান হবে। এই জন্য বঙ্গবন্ধু একটা সামরিক বাহিনীর কথা বলেন যে আমাদেরকে আধা সামরিক বাহিনীটাও অন্তত সামরিক বাহিনীর মতো কামান মিলিটারি ট্যাঙ্ক প্রয়োজন নেই, অ্যাটলিস্ট কিছু বন্দুকওয়ালা বাহিনী দাও। আধা সামরিক বাহিনী কেমন হয়, যেমন ধরেন বাংলাদেশের বর্তমান
বর্ডার গার্ড বাংলাদেশ একেবারে ভারী অস্ত্র শস্ত্র কিন্তু এসেন্সিয়াল যা দরকার সব তাদের আছে, এরকম একটা বাহিনী গঠনের দাবি জানান। তো আইয়ুব খান বললেন, তো তোমরা আমাদের দেশকে স্বাধীন করে যাইতেছ, তাহলে আর কি বাকি থাকলো? তো ওনারা এটা অগ্রাহ্য করলেন এবং এটা ডিনাই করলেন। এরপরে আবার একটা নতুন ইতিহাস শুরু হয়, আর সেই ইতিহাস ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পড়ব। কেমন লাগলো আজকে ক্লাস অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত তার অসাধারণ। প্রশ্ন না থাকলে আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিই। স্যার ক্লাস 9 এ যে পড়াগুলো পড়ছিলাম আজকে একটু সহজ লাগতেছে। ঠিক আছে, আর পরবর্তী দিন আমরা ইনশাল্লাহ এই 6 দফা প্রেক্ষাপটে যে আন্দোলনগুলো শুরু হয় এবং এই 6 দফা পরবর্তীতে প্রভাব এবং এটার ফলাফল যেটা হয়েছিল সেটা দেখব। আজকে তাহলে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, কারণ